ব্ল্যাক ম্যাজিক করে একটা বাড়িকে পুরোপুরি নষ্ট করে দেওয়ার একটা ঘটনা আজকে তোমরা শুনতে চলেছ। নমস্কার বন্ধুরা, আমি অমিত আছি তোমাদের সঙ্গে, আর তোমরা শুনছো ভৌতিক কথা পডকাস্ট, যেখানে বিভিন্ন মানুষের জীবনে ঘটে যাওয়া ঘটনা তার মুখে কিংবা তার পরিচিত কারোর মুখে শোনা হয়। আজকের পডকাস্টে আমাদের সঙ্গে রয়েছেন একজন দিদি, যিনি এর আগেও একটা ঘটনা শেয়ার করেছিলেন এবং তোমরা সেই ঘটনাটা খুব পছন্দ করেছিলে। আজকে উনি আবার আমাদের এই পরিবারে এসেছেন তোমাদের আর একটা নতুন ঘটনা শোনাতে। আজকের এই এপিসোডটা একদম অন্য রকম হতে চলেছে, যেটা আমি প্রত্যেক দিনই হয়তো বলি, কারণ আমাদের এই পরিবারে প্রত্যেক দিনই একটু অন্য রকমই ঘটনা আসে। যাই হোক, একদম কথা বাড়াবো না, তোমরা লাইক কমেন্ট শেয়ার করে দাও। যারা ভাবছো পডকাস্টে ঘটনা বলবো, তারা তাড়াতাড়ি আমার সাথে কন্ট্যাক্ট করে নাও। আমার সাথে কন্ট্যাক্ট করা একদম ইজি। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে শুরু করে সমস্ত সোশ্যাল মিডিয়ার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন সেকশনে পেয়ে যাবে। তো আর দেরি করো না, কন্ট্যাক্ট করে নাও। চলো এবার আমরা শুরু করে দিই আজকের পডকাস্ট। হ্যালো সোহিনী দি। হ্যাঁ হ্যাঁ দিদি। নমস্কার। হ্যাঁ বলো। আমি আজকে যে গল্প বলবো আর কি, সেটা হচ্ছে এক দিদির সম্পর্কে। আমারই গল্প না, ঠিক ঘটনা, তাই তো? ঘটনাটাই আর কি, গল্পের আকারে গল্পের মতোই আর কি, বলে বহুদিন আগেকার অনেক, মানে যেরকম আমরা বাড়িতে শুনি নর্মালি। হ্যাঁ, মা ঠাকুমার মুখে এগুলো শোনা যায়। এখন মাদের মুখে শোনা যায় না, ঠাকুমাদের মুখেই অ্যাকচুয়ালি শোনা যায়, ঠাকুমা দাদুদের কাছ থেকে। যাই হোক, যেটা আলোচনা হলো সেটা হচ্ছে তোমার দিদিকে কেন্দ্র করে আজকের এই ঘটনাটা। তার সঙ্গে বাড়ি রিলেটেড আরো অনেকগুলো বিষয় আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ওকে। এই যেমন ধরো কুসংস্কার, এই এখন যেমন অনেক কিছু মানে না, অনেকে স্মার্ট হতে গিয়ে অনেক কিছু কি আমাদের যেরকম আগেকার দিনের মানুষেরা বলতো যে এরকম ভাবে চলতে নেই, এইভাবে করতে নেই। হ্যাঁ, এখন তো আর সেইগুলো কেউ মানে না, মেনে চলে না। সবাই আর কি চাই নিজের নিজের মতো স্বাধীনতাতে চলবো, নিজের মতো থাকবো। বয়স্কদের কথা দেখবে এখন কারোরই পছন্দ হয় না। এটা ঠিক তারই একটা দৃষ্টান্ত। বড়দের কথা না মেনে আজকে কত বড় ক্ষতি। ওকে, তাহলে একদম তাহলে তুমি প্রথম থেকে শুরু করো। কবে থেকে কি শুরু হয়েছিল? দিদিটা হচ্ছে আমার থেকে ধরো তোমার 10 বছরের বড় আর কি। 10 বছরের বড় মানে আমার যখন ও যখন মারা গেছিল তখন আমি খুবই ছোট আর কি। 10 বছর কি 9 বছর আমার বয়স। আমার আচ্ছা আমার মনে আছে, ও যখন মারা গেছিল তখন মোটামুটি সেন্স হয়ে গেছিল আমার। দিদিটা এখন নেই, মারা গেছে। কটা দিন আগে থেকে বলছি, না তো বা কেউ কিছু বুঝতে পারবে না। প্রথমত হচ্ছে দিদি মাসির 2 ছেলে 1 মেয়ে। 2 ছেলে মানে প্রথমে হচ্ছে মেয়ে, তারপরে হচ্ছে 2 ছেলে। ঠিক আছে। এইবারে মেয়েটা যেহেতু বড় আর অনেক বছর পর মেয়ে হয়েছে, বাচ্চা হয়েছে ওনার অনেক বছর পর। সেই ক্ষেত্রে আর কি মেয়েকে আর কি প্রচন্ড উনি আর কি ভালোবাসতেন। আর মেয়েটাও অমিত, সময় কি বলবো তোমাকে, অমিত করেই বলছি, তুমি আমার থেকে ছোট তাই। একদম একদম। এত সুন্দর দেখতে মেয়েটা। মানে ও যখন মানে 16 বছর বয়স হচ্ছে, মানে ওদের পাড়ার প্রত্যেক ছেলেরাই বলতে গেলে ওর পেছনে পাগল। এরকম এতটাই সুন্দর, এতটা মিষ্টি তেমন ব্যবহার ছিল, সবার সঙ্গে জেঁচে করে কথা বলতে ভালোবাসতো, ভীষণ মিশুকে ছিল। কেউ ডাকলে তার বাড়িতে চলে যেত, তো না ডাকলেও তার বাড়ি হয়তো জেঁচে আলাপ করতে চলে যেত। মানে এরকম সাদা সিধে টাইপের আর কি। তো এই জন্য না সমস্ত বন্ধুরাও কেউ ওকে ভেতরে হিংসে করত। আচ্ছা। তো ও হয়তো সেটা বুঝতে পারেনি। মানে দেখতে সুন্দর ছিল। হ্যাঁ, দেখতে সুন্দর ছিল আর সবাই পছন্দ করতো। একটা মেয়ের পরিপূর্ণ হয়ে গেলে তখন নিজের মাসি মামি মেয়েরাও যদি থাকে সমবয়সী, তো তাদের মধ্যেও দেখবে একটা হিংসা হয় যে ওর মেয়ে বেশি সুন্দর দেখতে, বা ওর মেয়ে বেশি পড়াশোনায় ভালো, আমার মেয়ে কেন নয়। মানে তখন একটা জেলাসি ভাব চলে আসে মাদের মধ্যে।
এই জিনিসগুলোর জন্য। তো ও যখন বড় হয় আর কি, বড় হওয়ার পরে যখন 9-10 পড়ে, তখন এই তার বাড়িতে ডাকা হতো বা যেত। অনেক সময় না মাসি না করতো কি, সন্ধ্যেবেলা কোথাও বেরোবি না, সন্ধ্যেবেলা কোথাও বেরোবি না। আর তখন ওর কি বয়স, শুনতো না, বলতো না আমি একটু যাই, এর বাড়ি ডাকছে, কাকুলির বাড়ি গেছে, মানে ওর যে বন্ধুরা থাকতো তাদের সব বাড়ি হয়তো ডাকলো, যেত। আর সবাই ওকে ভালোবাসতো। ফিস্ট হচ্ছে কোথায়, তখন ওই ফিস্টে গেল, বাড়ি থেকে বেশি দূর নয়, কাছাকাছির মধ্যে ফিস্টে গেল, গিয়ে খাওয়া দাওয়া করে। তখনকার দিনে তো রাত 9টা মানে অনেক রাত। তখন ধরো তোমার 90 সাল না, হয়তো 50। তো আমি সালটা সঠিক তোমাকে বলতে পারছি না। মানে অনেকদিন আগে, প্রায় 20 বছর 30 বছর আগে। 20 বছর আগে, আমি ঠিক সালটা বলতে পারছি না। ওরকম ও করতো, আমি তখন ছোট ছিলাম, আমাদের বাড়ি ওদের বাড়ি খুব কাছাকাছি। তো আমার মাও অনেকবার ওকে না থাকে। আর বিশেষ করে কি, ও চান করে না রাত্রেবেলা চুল খুলে ছাদের দিত। তা ওর খুব বাজে স্বভাব ছিল, এটা অনেকবার ওকে না করা হয়েছিল, ও শোনেনি। করতে করতে হঠাৎ করে না ওর মধ্যে একটা চেঞ্জ পাওয়া গেল। চেঞ্জ বলতে কিরকম যেন আস্তে আস্তে না, এত মিশুকে ছিল, এত ছিল, কেমন যেন একটা ঝিমিয়ে পড়তে লাগলো। সারাক্ষণ মানে শুয়ে থাকতো বাড়িতে, কোনো কাজের যে একটা মানে উত্তেজনা টাইপের, যে বাচ্চা মেয়ে তাদের যেমন ছোটাছুটি দৌড়োদৌড়ি সবের মধ্যে থাকবে, তো যেন কেমন একটা নেতিয়ে পড়তে আচ্ছা আচ্ছা। থাকতে। তারপরে একদিন হলো কি, ওর মা ওর ভাইকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল। ও রান্না করতে গিয়ে হাত পিছলে ওর গায়ে, মানে কিছু একটা, মানে মাছের ঝোল বা ডিমের ঝোল কিছু একটা হয়তো বানাচ্ছিল, গায়ে ঝোলটা পুড়ে যায় কড়াইতে। তো মানে ডান দিকটা ওর পুড়ে যায়, ডান দিকটা পুড়ে যেতে কলগেট টলগেট তখন লাগানো হয়েছিল, ডাক্তারকে দেখানো হয়েছিল। পুড়ে যাওয়া বলতে পুরোটা পুড়ে যায়নি, মানে কিছুটা পোর্শন পুড়ে গেছে। আচ্ছা। তারপর ডাক্তার দেখিয়ে ঠিক হয়েছিল। একদম পুরো যেহেতু পুড়ে যায়নি, ওই জন্য হসপিটালে ভর্তি হতে হয়নি, মানে অল্পের উপর দিয়ে বেঁচে গেছিল আর কি। তারপরে হলো গিয়ে ওর একবার জ্বর। এবছর ও মাধ্যমিক দিল, ঠিক ওর 16 বছর বয়স। মাধ্যমিক পরীক্ষাটা দেওয়ার পরই হলো ওর জ্বর, রেজাল্ট বেরোয়নি। জ্বর হওয়ার পর 7 দিন অব্দি খুব ভোগার পর বাড়িতে রেখে, আর মুখের মধ্যে সব ওই মাংস হলে যেমন হয় না, পক্স হলে, তো আমাদের যেমন হামথাম বলে ঘরেই রেখে দেয় আর কি ট্রিটমেন্ট করে, ওই নিম পাতা এই দিয়ে ঝাড়ফুঁক করে মারা যেমন আগেকার দিনে করতো। তো প্রথমে সেটাই করা হয়েছিল। করার পর তারপর দেখছি যখন সারছে না, তখন নাকি মাসি দুজনে বলে না এটা তো সারছে না, তো ওকে হসপিটালেই দেওয়া হোক। তারপরে ওকে হসপিটালে নিয়ে যাওয়া হোক। হসপিটালে গিয়ে ভর্তি করেছে, সমস্ত টেস্ট করা হচ্ছে, কোনো কিছুতে কোনো খারাপ রিপোর্ট নেই, যার কারণে ওর জ্বর হচ্ছে বা ওরকম মিটিয়ে পড়ছে আস্তে আস্তে, কোনো কিছুতে হয়নি। এসে ভর্তি হওয়ার 5 দিনের মাথায় ও মারা গেছে হসপিটালে। এমনকি হসপিটালের ডাক্তাররাও ওকে খুব ভালোবেসে ফেলেছিল, মানে এত মিষ্টি মেয়ে, এত সুন্দর, এত ছোট্ট মেয়ে, 16 বছর মানে কত বড় মেয়ে, বলো না, জাস্ট ডেভেলপ হয়ে উঠেছে এই পর্যন্ত। বয়স্ক ডাক্তারগুলো পর্যন্ত ওকে খুব ভালোবেসে ফেলেছে। 5 দিনের মাথায় ও মারা যেত। এবার আমার মাসি পুরো পাগলের মতো হয়ে, যেহেতু প্রথম সন্তান আর অনেক বছর পর হয়েছে, যেহেতু মেয়েকে প্রথমেই বললাম খুব ভালোবাসতে, পরে ওনার 2টো ছেলে আছে কিন্তু মেয়েও একটা। তো এই খাতিরে এবার মাসি পুরো ওনাদের মতো সারাক্ষণ মেয়ের ছবির সামনে বসে থাকতো, কান্নাকাটি করতো, রাস্তা দিয়ে যে যেত তাকে ধরে ছবিটা নিয়ে দেখা, আমার মেয়েকে দেখেছো, আমার মেয়েকে দেখেছো, এরকম করে দেখা। তো সবাই আর কি খারাপও লাগতো যে ওনাকে দেখে, আর পাড়ার সবাই ওনার মেয়েকে চিনতো, ওনাদের চিনতো, মানে এতটা সুন্দর ছিল কি
সবাই চিনতো, পাড়ার কেউ ওকে নাচে না এরকম ছিল। যাই হোক, সবাই ওদের বাড়ি ছাড়িয়ে আসতো, গল্প গুজব করতো, যেহেতু মাসি একটু যাতে সুস্থ হয় বা সেরকম। আস্তে আস্তে কি হলো, আমরাও যেতাম, কিন্তু পরে পরে মাসি না কি করতো, মেয়েকে রেগুলারলি খেতেও দিত। মারা যাওয়ার পরও না, যেমন আমরা কি করতে বুঝলাম না, বসে খেতে দিত? খেতে দিতাম, যেমন আমরা আচ্ছা। নর্মাল দুপুরবেলা খেতে বসি, হুম হুম। হ্যাঁ এরকম আর কি, খেতেও দিত টেবিলে, একই টেবিলে। সেই টেবিলে ওর খাবারটাও বেড়ে রাখতো, পাশে সবার খাবারও দিত। ওইটা অনেকেই বারণ করেছে যে এরকম ভাবে ওকে খেতে দিস কেন একসাথে এক জায়গায়। কিন্তু মাসি শুনতো না। আসলে তখন হয়তো সে সবে সবে মেয়ে মারা গেছে, সেই শোকটা হয়তো একটা মা, তার কাছে হয়তো মনে হতো এটা ঠিক। তো ওটা কি করে অ্যাকচুয়ালি করাটা হয়তো ঠিক না। এই করতে করতে না, না আমরা যখন যেতাম ওদের বাড়িটা না, তেমন একটা যেন আবহাওয়াটা না পুরো চেঞ্জ হয়ে গেল। আসলে গেলেই কিরকম একটা ঠান্ডা আমাকে একটা লাগে। আমার মাসির বাড়ি কিন্তু বিশাল যে একটা বড় তা নয়, দোতলা বাড়ি। আগেকার দিনে যেমন বাড়ি বেশ মজবুত, দরজা টরজা গুলো ছিল না, খুলে দেখবে কচকচ করে একটা আওয়াজ হয়। হ্যাঁ, তো যত দিন যাচ্ছে সেই দরজার আওয়াজগুলো না বেড়ে যাচ্ছে। এগুলো কিন্তু খুব খারাপ সিম্বল, দরজা খোলার সময় আওয়াজ হওয়া বা জানলা খোলার সময় আওয়াজ হওয়া। এগুলো আগেকার দিনে দেখবে বয়স্করা বেশিরভাগ বলে। তো এই আওয়াজগুলো না এরকম যত দিন যাচ্ছে, আমরা গেছিলাম একবার, যাওয়ার পর দেখি দুপুর বেলাও না মাসির ঘরটাতে না তেমন মনে হতো কি আমাদের সাথেও আরো কেউ আছে। তাকে হয়তো আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু একটা গা ভারী ভারী একটা কিরকম দেখবে একটা অজানা অচেনা জায়গা, অড জায়গায় তোমার যেখানে দেখবে মন থেকে সাই হয় না, এরকম কোনো জায়গায় যদি তুমি যাও, গেলে পর দেখবে গা ভারী ভারী, এরকম বিচ্ছিরি লাগবে দেখবে। নিজেরই একটা ভেতরে ভেতরে একটা দেখবে কেমন একটা হতে থাকে, বোঝা যায় যে এখানে কিছু খারাপ আছে এখানে। তো তখন আর কি আমাদেরও মধ্যে ওরকম হতে আমরাও না সবাই যাওয়াটা একটু কমিয়ে দিলাম, না গেলে পর না কিরকম একটা হয়। তো এইবার এবার ওর যে ভাই, একটা ভাই ছোট ছিল আর একটা ভাই ছিল আমার বয়সী, মানে আমার থেকে ধরো 1 বছরের বড়। ও আর আমাকে আবার খুব বন্ধুর মতো জানাশোনা আর কি, দুজনে কি গল্প সল্প সবকিছু শেয়ার করতাম আর কি। ও আমাকে বলতো, জানিস তো এরকম তুমি আমাদের বাড়িতে না, আমি যেন যখন ঘুমোই আমার ঘরটাতে হঠাৎ করে ধর উঠলাম রাত্রে, বাথরুমে যাচ্ছি দেখি রান্নাঘরে কেউ দাঁড়িয়ে, বা বাথরুমের দিকে যাচ্ছি মনে হচ্ছে কেউ যেন ওখানে দাঁড়িয়ে আছে। গাটা না পুরো একদম যেন মানে ঠান্ডার মতো কিরকম একটা লোম দাঁড়িয়ে যায়, কিরকম একটা ফিলিংসটা হয়তো আমি কি করে বলবো। তো ও খুব ভয় পেতে লাগতো, কারণ পরের ছেলেটা একটু ছোট ছিল, সে অতটা তখন ও ফিল করতে পারতো না। একদম বাচ্চারা কি আর অতটা ফিল করতে পারে, ওরা তো অত মেয়েটাকে শুচ্ছে করছে অতটা করতো না। কিরকম একটা লাগে জানিস, কেমন ভয় ভয় মতো লাগে, কিরকম একটা লাগে। আর মা সারাক্ষণ ঘুমের মধ্যে এরকম মানে ওই দিদির নাম ধরে ধরে ডাকতো, ঘুমের মধ্যে নাম ধরে ধরে ডাকতো, আয় মনা আয় আমার কাছে চলে আয়, আমার কাছে শিশু, এরকম ভাবে বলতো। ছেলেগুলো খুব, ছেলেটা যে আর কি এরকমই হতো, সে খুব ভয় পেত, মাসিকে বলতেও পারতো না, আমাকে না এরকম বলতো। দিন কি হয়েছে, ও ওরকম বাইরে খেলতে গেছিল, ছেলে ছেলে হঠাৎ করে, ছোট ছেলেটার নাম, নিজের ছেলেটার কথা, নিজের ছেলেটা বাইরে খেলতে গেছিল, ছেলে ছেলে হঠাৎ করে এসে ঘরে ঢুকেছে। ঘরে যেই ঢুকেছে, ঢোকার পরে দেখছে না ওই দিদিটা আর কি যেমন জামা পরতো, ঠিক ওই জামা পরে একজন ওদের খাটে বসে পা দোলাচ্ছে। মানে পর্দাটা দেওয়া থাকে না, পর্দার তলা থেকে থেকে ঘরটা দেখা যায়, আর ওদের ঠিক দরজার সামনাসামনি ঘর খাট ছিল, পর্দার নিচ থেকে ওদের খাটটা পুরো দেখা যায়। ও বাইরে থেকে না দেখতে পাচ্ছে, দিদি ভাইয়ের জামা পরে এরকম ভাবে বসে ঘরে ঢুকে যাচ্ছে কেউ নেই। তখন লোকেরা প্রায় বলতো ওদের আগে দেখা যেত না চুল ছেড়ে একজন ঘুরছে,
নেই আর কি করছে, তাই সেই দেখা যেত এরকম যাওয়ার পর আচ্ছা। এরকম প্রায় সেই দেখা যেত। ছোট ভাইটা পড়লো জ্বরে। ছোট ভাইটা হয়তো বলতে পারতো না, ও খেলতো, ও হয়তো কিছু ফিল করতো, কিন্তু ছোট তো শুধু বলতো কি মা আমার ভয় লাগছে, মা আমার ভয় লাগছে, কিন্তু ওর মা তো সেগুলো শোনার মুভমেন্টে তখন নেই। তখন ওই মেয়ে মারা গেছে আর কি, সেই একটা শোক, সেই একটা ইয়েতে। তারপরে ছোট ভাইটা পড়লো জ্বরে। এবার তার জ্বর কমে না, তার জ্বর কমে না, তাকেও নিয়ে এরকম হসপিটালে যেতে না যেতে যেদিন ভর্তি করেছে তারপরের দিনই মারা গেছে। অথচ কোনো রোগ নেই, এবার হয়ে গেল ওরা দুজন বাড়িতে, এক মানে মাসি, মেসো, ওই ছেলেটা, তিনজন। তার কিছুদিনের মধ্যেই মেসো মারা গেল। কিছুদিনে মানে তোমার বছর ঘুরতে না ঘুরতেই মেসো মারা গেল। ওই ভাইটা মারা যাওয়ার বছর ঘুরতে না ঘুরতেই মেসো মারা গেল। মেসো মারা যাওয়ার পর এবার ওরা দুজন হয়ে গেল, মাসি আর দাদাটা, ওরা দুজন। এইবার কি হয়েছে, ওদের বাড়িতে যখনই যাই, আমরাও পর্যন্ত যাই, তখন ওদের মন মেজাজও খারাপ ছিল। একবার গিয়ে আমরা ছিলাম মাসির বাড়িতে, তখন সবে মেসো মারা গেছে। তো মা আমাকে বললো যে চল আমরা ওখানে গিয়ে দুদিন থাকি। আমিও তখন ছোট নয়, না যাবো না, ওদের বাড়িতে যাবো না, আমার খুব মা আমাদের আমাকে বলতে নেই, নিজের দিদি কখনো কারোর ক্ষতি করে না, চলে গেছে। মানে এরকম যেরকম বোঝায় সোজায় বুঝিয়ে সুঝিয়ে নিয়ে যায়। ওদের ঘরে যে ছবিগুলো ছিল না, ছবিগুলো দেখলে মনে হতো কি সত্যি যেন তাকিয়ে আছে, একবারে যেন তাকিয়ে পেয়েছে বা হাসছে, এরকম অনেক ধরনের ছবি বাজিয়ে রেখেছে। অনেক এই দেওয়ালে ওই দেওয়ালে চারিদিকে যেদিকেই টাকা তার ছবি। এবারে এরকম মনে হতো। তো আমরা গিয়ে দুদিন থাকবো বলে গেছিলাম। তারপর এবার রাত্রিবেলা একদিন না বাথরুমে গেছি মায়ের সাথে, আমি উঠেছি, মা আবার আমাকে ডাকলো, তো যদি বাথরুম পাই চল, আমি যাচ্ছি না, তোমার ভয় পাবো। আর দাঁড়িয়েছি। এবার ওদের বাথরুমটা আবার ঘর থেকে বেরিয়ে একটা প্যাসেজ, সেখান থেকে গিয়ে ডাইনিং থেকে আবার একটা প্যাসেজ, সেখান থেকে ডান দিকে ঘুরে বেশ গলির মতো, মানে আগেকার যেমন একটা গলি মতো ঘরগুলো বানাতো না, এদিকে একটা গলি ওদিকে একটা গলি, তারপরে আবার বাথরুম, মানে একদম শেষ প্রান্ত। তখনকার আর কি ঘরের মধ্যে তো বাথরুমটা অতটা অ্যালাউ করতো না। তো ওদের ঘরের মধ্যে থাকলেও একদম প্যাসেজে গিয়ে একদম বাড়ির মনে হয় শেষ প্রান্তে কাজ। মা আমি দেখি যেতে গিয়ে যেখানে বাথরুমের ওখানটাতে না অন্ধকার মতো, ওদের ওদিকে লাইটটাও নেই। বাথরুমের ভেতরে লাইট আছে কিন্তু এই প্যাসেজটাতে লাইট, এদিকে যে লাইট গুলো জ্বলে সেটাতে আবছা আবছা আলো পড়ে, ওখানে মানে স্পষ্ট বোঝা যায় যে রাস্তাটা পুরো সিমেন্টের, ঘরটা পুরো দেখা যায়, যে কিছু থাকলে না থাকলে দেখা যায়। এইবারে আমি আর মা গল্প করতে করতে দিতে হঠাৎ করে মাকে দেখছে কি একজন দাঁড়িয়ে আছে পেছন দিক, চুলটা যে ছাড়া পেছন অব্দি, পাছা অব্দি চুল, হ্যাঁ এরকম দেখা যাচ্ছে পাছা অব্দি চুল, একজন দাঁড়িয়ে আছে। তা মা দেখেই একদম, মা না মানে হট করে ঘুমের ঘর, তখন দুজনের কথা বলতে বলতে যাচ্ছি, ভয়ের কি আছে পায় না ওরকম, এইসবই বোঝাতে বোঝাতে মা যাচ্ছিল। হট করে ওরকম দেখেছে মা, দেখেই না মা না ঘাবড়ে গেছে। ঘাবড়ে যেতে এইবারে মা বলছে কি চল বরঞ্চ গিয়ে শুয়েই পড়ি। আচ্ছা কি হলো, আমি কিন্তু কিছু দেখতে পাইনি। আচ্ছা যে আমিও গেছিলাম কি, আমি কিন্তু কিছু দেখতে পাইনি। মা বলছে চল আর বাথরুম করতে হবে না, চল গিয়ে শুয়ে পড়ি। তখন প্রায় বাজে রাত্রে 1:30 2টো। আমি বলছি কেন এসছি যখন বাথরুমটা করেই নি, তখন মা আমাকে বলছে আমরা তো গুরুদেবের ভক্ত, তো আমাদের যে গুরুদেব সেই নাম নিয়ে করে বলছে কি এটা বলতে বলতে নাছর বান্দা বাচ্চা বেলায় আমি করবো তো করেছি। করার পর তারপর মা দেখি ইষ্ট নাম করতে, তারপর তাড়াতাড়ি মা ঘরে চলে ঘরে এসে, আর আমি তো ঘুমিয়ে পড়েছি। মা মনে হয় সেদিন আর ঘুমোতে পারেনি। না পরের দিন সকালবেলা মা ঠিক করলো বাড়িতে চলে আসবে। এবার বাড়িতে চলে আসবে, এবার হট করে তো বলা যাবে না কাউকে যে না আমি তোদের বাড়িতে এরকম দেখেছি বা এরকম হচ্ছে, আমি থাকবো। তা তো বললে একটা দেখতে খারাপ লাগে। আর তখনকার দিন এরকম ফোনও ছিল না যে বলবে যে ওর বাবা ফোন করেছে বা যেতে বলেছে, সেটাও তখন ছিল না।
হুম। যার জন্য আর কি মা বলছে যে না আমি আজকে থাকবো না, মনে হয় আজকে আসতে পারে। কারণ কাল সেদিনকারই ওর বাবা বলছিল আজকে আসার কথা, যদি না আসে আমি আবার কাল পরশু আসবো। আচ্ছা। আজকে দিনটা চলে যাই, যদি ওর বয়স্ক মহিলাকে নিয়ে আসে আমাদের পাবে না। ওর বাবা তো আসবে সেই অফিস থেকে রাত্রিবেলা, আমার বাবার ফিরতে ফিরতে রাত হতো, ওই 8টা 8:30 বাস। যথারীতি এই বলে মা চলে এসেছে। তো তারপর থেকে আমরা কোনোদিন ওদের বাড়িতে রাত কাটাই, আমরা কোনোদিন রাত কাটাইনি। এইবারে যখন মেশো হয়, মেশো মারা যায় যখন, তখন একবার কি হচ্ছিল, তখন আমাদের বাড়িতে এসে মনে হচ্ছে কি আমাদের মেশো না ডাকছে বাইরে থেকে, যেই দিন এরকম মারা যায় সেই দিন হসপিটালে আমরা জানি মেশো আছে। এবার মাসি বাড়িতে একা থাকবে বলে মাকে গিয়ে থাকতে হয়েছে। সেদিন আর মা আমাকে নিয়ে যায়নি, মা একাই গেছে। এবার ওই দাদাটাও তো রয়েছে আমাদের বাড়িতে, বলছে যে তুই একা একা কি করবি, তা তুই বরঞ্চ আমাদের বাড়িতে থাক, ওর বাবা আস্তে আস্তে তো রাত হবে, থাক আমাদের বাড়িতে। আমি একা যেহেতু ছিলাম তো দাদাটাকে আমাদের বাড়িতে রেখেছি, আর মাসির কাছে মা ছিল। জানে রাত্রে বাবা এসে গেলে তো আর চিন্তা নেই, বাবা তো 8:30 বাজলেই চলে আসবে, কি সেদিন বলা ছিল একটু তাড়াতাড়ি আসার। তো ওদিকে মেশো তো হসপিটালে ভর্তি, যেদিন মারা যায়। তা আমাদের বাড়ি থেকে বাইরে তো ডাকছে, ডাকার সাথে সাথে না দাদাটা না দৌড়ে বেরিয়ে যাচ্ছে। 3 মিনিট আগে আমার বাবা তখন এসে গেছিল সেদিন অফিসে। তখন বাবা বলছে মানে দাদাটাকে আর কি ডাকছে, দাদাটাকে ডাকছে কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস। তখন বলছে যে না মেশো আমি একটুখানি বাইরেটাতে যাচ্ছি, মনে হলো যেন বাবা ডাকছে। বলছি না না যাস না, তোর বাবা ডাকছে না, তোর বাবা ডাকছে না। তখন দাদাটাও আর কি ছোট ছিল যেহেতু, ডাকছে না, তুই এদিকে একদম বাইরে যাবি না, এই বলে বাবা আর কি ঘরে নিয়ে এসছে, ব্যাপারটাকে এড়িয়ে দিয়েছে। ঠিক তার পর মুহূর্তে আর কি নাকি মেশো সেদিনকার মারা গেছে। যেই সময়টা আমাদের ওরকম হয়েছিল, পরের দিন যখন আমরা জানতে পারলাম হসপিটাল থেকে, তো পুলিশ চলে আসে না, যখন মারা গেলে কেউ তার খবর দেওয়ার জন্য পুলিশ চলে আসে বাড়িতে, এসে খবর দিল। তারপর পুলিশের কাছে জানতে পারলাম ঠিক রাত্রি তখন 1:45, সেই সময়টাতেই মানে মানে মারা গেছে মেশো আর কি। এই একটা হলো ওরকম। এরপর থেকে না মাসির বাড়িতে এক একটা করে এমন এমন ঘটনা হতো, আর এমন এমন জিনিস দেখা হতো। ওখানে না একটা কাক আসতো, একটা কাক সারাক্ষণ মাসির বাড়িতে থাকতো, সারাক্ষণ ওখানটাতে থাকতো। গাছে গাছে, আম গাছে, এই গাছে, ওদের বাড়ি থেকে মানে কোথাও যেত, সারাক্ষণ থাকতো আর কে কে করে ডাক। আর কোন রকম মানে পাখি থাকি মানে কিছু আসা মানে সব বন্ধ হয়ে গেছিল। কিন্তু আগে কিন্তু ওদের পাখি থাকিকে খেতে দিত মাসি, খেয়ে দিত চাল ঠাল খুঁত, ওই চাল ঝেড়ে এসে আগেকার মানুষে খুঁত বার করে পাখি থাকিকে দিত না, মাসি কিন্তু ওরকম চাল ঠাল ছেড়ে খুঁত বার করে রেখে দিত, আর সকাল বেলা ছাদে ছড়িয়ে দিত। তারপর চা খাওয়ার সময় একটু বিস্কুট ছড়িয়ে দিত। কিন্তু সত্যি বলছি এটা একটা তাজ্জব ব্যাপার, কোনো খাবার ছড়ালেও কোনো পাখি আসতো না, একমাত্র কাকি খেত, কোনো রকম। শালিক পাখি তো বলো সারাক্ষণই দেখা যায় এদিক ওদিক, সারাক্ষণ তুমি দেখবে সব জায়গায় শালিক পাখি বা ছোট ছোট যে পাখিগুলো আমাদের এখানে তো সবসময় দেখা যায়, মাসির বাড়ি কিন্তু দেখা যেত না। আর ঘরটা না অতিরিক্ত ঠান্ডা, ঘরের মধ্যে ঢুকলেই যেন মনে হতো না কোথায় যেন একটা কোন জগতে চলে এসেছে, মানে কিরকম একটা দম বন্ধ মতো ঘরটা লাগতো তোমার, আমি কি বলবো। অথচ মাসি কিন্তু খুব পরিষ্কার ছিল, কোনো রকম নোংরা টোংরা কোথাও একটা ঝুল নেই, কিছু নেই। তো ঘরটার মধ্যে এত কষ্ট হতো, ঢুকলেই মনে হতো কি চারিদিক দিয়ে যেন বন্ধ, এত কষ্ট হতো। আর এসি চালালেই ঠান্ডা লাগতো, আর এসি বন্ধ করলে ঘর তো এমনি ঠান্ডা, আর এসি চালালে তো আরো ঠান্ডা হয়ে যাবে। তো গুমসানি মতো একটা কিরম একটা লাগতো। রাত্রিবেলা যতই ওদের বাড়িতে আলো জ্বালাক না কেন, আলোগুলো না কেমন মনে হতো কি টিম করে জ্বলছে। আর ওদের উপরে ঘর ছিল দোতলা, ওদের দোতলা বাড়ি, উপরের ঘরটাতে একটা ঘরের মধ্যে আর কি দাদা থাকতো, একটা ঘরে দিদি থাকতো। তো দিদি যে ঘরটাতে থাকতো সেই ঘরটার লাইট কখনো লাগতো,
যত বার লাইট না লাইট, যত বার লাইট লাগাতো লাইট, সন্ধ্যার সময় লাইট দিয়ে রাখবো, এই লাইট লাগতে পারে। আর অন্ধকার থাকতো, হঠাৎ করে যদি কেউ দরজা খুলে দেখতে পাবে না ওই ঘরের মধ্যে একটা কোনো মানে স্ট্যাচু মতো কেউ দাঁড়িয়ে আছে বা কেউ সরে গেল সামনে থেকে, মানে এটা সত্যি ঘটনা, মানে ছায়ার মতো একটা কেউ কেটে মানে সামনে থেকে চলে গেল, তাহলে তোমার গা ছিল না, মনে হলো তোমাকে গা ঘেসে বেরিয়ে গেল, ওই ঘরে ঢুকতেই পারবে না, মানে এত জোর ভয় লাগবে, মানে যতই সাহসী মানুষ হোক ওই ঘরে গেলেই মানে ওরকম। কিছু কিছু দেখবে ভৌতিক কেস যেগুলো সেগুলো কিন্তু এরকমই হয়। আমার যে শ্বশুর বাড়ি যেটার ঘটনা বলেছিলাম সেই বাড়িটাতেও কিন্তু এরকম হতো। এই বাড়িগুলো ঠিক যাদের হয়েছে তারা ঠিক বলবে ঠিক এই জিনিসগুলোই হয়, ঢোকা যায় না, ঢুকলেই না কেমন একটা গা ছমছমি ভাব, গা ভারী হয়ে যাবে, এবং তোমার দেখবে মাথা কাজ করবে না, ঘাম দেবে খুব, এরকম একটা মনের দম বন্ধ পরিস্থিতি একটা লাগবে। এবার আমরা মাঝে মাঝেই যেতাম, হয়তো সারাদিন থাকতাম, রাত্রের আগে চলে আসতাম, সন্ধ্যাবেলার আগেই আমরা আবার বেরিয়ে আসতাম। সব হতো বলে না আমরা থাকতাম না, মাসিকে বুঝতে দিতাম না, কিন্তু আমরা বিকেলের আগেই আমরা চলে আসতাম। এখন একদিন একটা ভদ্রলোকের সাথে দেখা হলো, মানে ওদের বাড়িতে ভিক্ষে করতেই এসছি, করতে এসে তখন ওই ভদ্রলোকটা না ওদের বাড়ির বাইরে দাঁড়িয়ে রয়েছে। এবার মাসি বেশিরভাগ সময় ওদের বাইরেটাতে না বসে থাকতো, বাইরে বসবার যে জায়গাগুলো থাকতো উঁচু লাল লাল যে আগেকার দিনে থাকতো না, লাল মেঝের উপর যে বসবার একটা করে জায়গা করে রাখতো উঠোনে, বুঝতে পারছো আমি কে কেমন বলছি? বাইরে অনেক আগের বাড়িতে দেখবে একটা জায়গা থাকতো দুই ধারে গেটের, তো ওইখানটাতে বেশিরভাগ সময় মাসি বসে থাকতো। মাসি দেখছে যে ভদ্রলোক দাঁড়িয়ে আছে বাইরে, মানে সাধুর মতো, কিন্তু ও গেটটা খুলছেও না, ভেতরে ঢুকছে না, পাঁচিল ঘেরা বাড়ি তো মাসি, তো ভেতরে ঢুকছে না, ওখানেই দাঁড়িয়ে আছে। তারপরে এবার মাসি বলছে যে দাঁড়ান আপনাকে আমি দিচ্ছি। ও কোনো সারা শব্দ কিচ্ছু করলো না, তো মাসি আবার সাথে সাথে ভেতর থেকে চাল আলু যেমন দেয় আর কি, দুপুরবেলায় চালের মধ্যে একটা আলু একটা টাকা দিয়ে আর কি দিতে যাচ্ছে। লোকটা বলছে না না না, তোমার কাছ থেকে আমি কিছু ভিক্ষা নেব না, তোমার কাছ থেকে আমি কিছু ভিক্ষা নেব না। তখন বলছে কেন, কি হয়েছে? তখন বলছে আমি এখানে কিছু বলতে পারবো না, তুমি একবার পারলে আমার বাড়িতে, মানে ওনার মানে ঠিকানা দিল, তুমি যেও, আমি তোমাকে বলবো, এখানে আমি কিছু বলতে পারবো। এই বলার পর তখন মাসি বলে কি হয়তো পাগল ঠাগল হবে, কারণ নোংরা জামা কাপড় পরা ছিল, একটা সাদা রঙের মানে ধুতি টাইপের, কিরম যেমন একটা সাধুরা পরে না কিরম টাইপের একটা নোংরা নোংরা মতো ধুতি, একটা গায়ের মধ্যে একটা চাদর জড়িয়ে রেখেছিল, জাস্ট একটা জড়ানো ছিল সাদা রঙের কাপড়। তারপরে মাসি না অতটা ইয়ে করে, তারপরে একদিন কি হচ্ছে, আমাকে দাদাটা বলছে জানিস আমি না দুপুরবেলা কি করেছি, ঘুমোচ্ছি, দুপুরবেলা ঘুমের মধ্যে না হঠাৎ করে কি কেমন একটা মানে গন্ধ বেরোচ্ছে, একদম তাদের একটা না গন্ধ লাগছে, আর খুব গরমে না আমি পুরো ঘামিয়ে গেছি, এসি চলছে কিন্তু আমি পুরো দরদর করে ঘামাচ্ছি, কি মানে কিরকম একটা আমার সৃষ্টি হচ্ছে। কিন্তু ওদের বাড়িতে সবসময় বললাম না ঠান্ডা থাকে, ওদের একটা সবসময় একটা কিরকম একটা থাকে, কেমন অস্বস্তি হচ্ছে, চাদর গায়ে দিয়ে শোয় ওরা, যার জন্য সবসময় তো চাদর ফাদর শুকিয়েছে, পুরো চাদরটা ঘামে ভিজে গেছে, মানে এত ঘামাচ্ছে ও। হাত না উঠেছে, উঠে দেখছে কি একটা মানুষ, ধরো তার একটা মেয়ে মানুষ, তার ধরো কোমর অব্দি চুল, এবার চুলটাকে যদি সামনের দিকে করে তোমার দিকে ঘুরে দাঁড়িয়ে থাকে, একটা কেমন বিভৎস পরিমাণে দেখতে লাগবে, ঠিক ওইরকম ভাবে না ওর দিকে পুরো ঘুরে একদম ওর হাতে ঠিক মানে 1 হাত কি 1.5 হাত দূরে এরকম ভাবে দাঁড়িয়ে আছে, আর ও না লাফ দিয়ে উঠছে। বলে আমি ঠিক এটা বুঝতে পারছিলাম যে কিছু একটা, কেউ একটা আমাকে দেখছে, হ্যাঁ কেউ একটা দেখছে, ঠিক ওই জন্যই মনে হয় আমি ওরকম ঘামাচ্ছিলাম। ওরকম একটা দেখবে কেউ তোমার দিকে তাকিয়ে থাকলে না, তুমি যদি তার দিকে নাও দেখো,
তুমি বুঝতে পারবে যে ও ঠিক তোমার দিকে তাকিয়ে রয়েছে। এটা একটা মানুষের সিক্স সেন্স বলো বা যাই বলো, একটা দেখবে বোঝা যায়। কেউ একটা কোনো মানুষও যদি তাকিয়ে থাকে তাহলেও দেখবে বোঝা যায় যে এরকম ভাবে তাকিয়ে রয়েছে। ওনা ওই দৃশ্যটা হঠাৎ করে যদি দেখে না ওরম ভাবে, একটা ছায়ামূর্তি পুরো দাঁড়িয়ে আছে চুলটার সামনের দিকে, মানে বিভৎস ভাবে ওনা ভয় পেয়ে যায়। ও ভয় পেয়ে যেতে মাসিকে বলে, জানো মা এই ব্যাপার। এবার যেই বলেছে মাসি না বিশ্বাস করে, মাসি একদম বিশ্বাস করে না। তারপরেও যখন এবার আমাদের মধ্যে কথাটা আসে, কথাটা আসার পর এবার আমরা বলো, আমার মা বাড়ি বলো বা অন্যান্য মাসিরা বলো, সবাই মিলে মাসিকে বোঝায় যে তুই এক কাজ কর, তুই কোনো বাড়িতে গিয়ে কারোর বাড়িতে গিয়ে যদি ঝাড়াবার থাকে তুই একবার ঝাড়িয়ে নে। যখন ছেলেটা এরকম ভয় পেয়েছে এবার ঝাড়িয়ে নে। কিছু হয়তো হয়নি কিন্তু তাও একটা কি বলতো মনের এই বলে মাসিকে বোঝালো। বোঝানোর পর এবার ওখানে একজনের বাড়িতে গিয়ে মুসলিম, তার বাড়িতে মুসলিমরাই বেশিরভাগ দেখতে এইসব কাজগুলো করে আর ওদের খুব ভালো হয়। ওদের বাড়িতে গেল, যাওয়ার পর মানে ছাড়িয়ে দিব্যি নিচে করার পর দাদাকে বাইরে বার করে দিয়ে এবার মাসিকে ওই লোকটাই পরপর বলছে যে তোমার বাড়িতে কি পুরো মাসি বলছে যে হ্যাঁ এরকম হয়েছে, আমার মারা গেছিল, এরকম আমার ছোট ছেলেটা তার কয়েক মাস পর মানে মারা গেছে এবং তার 1 বছর ঘুরতে না ঘুরতেই মানে আমার হাজবেন্ডও মারা গেছে। তখন বলছে যে তুমি তাদেরকে খেতে দাও? তখন বলছে হ্যাঁ আমি খেতে দিই, কারণ ওরা তো দেখো আমারই এরকম ভাবে ছেড়ে চলে গেল, জানি না কোন পাপ করেছি, ভগবান কেন এত কষ্ট বলাতে তখন উনি বলছে দেখো এই কাজটা করো না, আমি আমার মেয়ের মতো তাই বলছি যে এই কাজটা করো না, এটা করছো বলেই তোমার কিন্তু একটা ছেলে আছে তার উপরও কিন্তু তোমার এফেক্ট করছে। হ্যাঁ তাকে যদি বাঁচিয়ে রাখতে চাও তুমি কাজটা করো না, তুমি খাবার দেওয়াটা ছেড়ে দাও। সে যখন মরে গেছে, সে চলে গেছে, তাকে ছেড়ে দাও, বাথরুমের মধ্যে রাখছো কেন? যত তাকে ধরে রাখবে তত তো সে না ওই পারে যেতে পারবে না এই পারে থাকতে পারবে, ও তো মাঝখানে আটকে আছে। যখন এইভাবে পর্যন্ত নাকি বুঝিয়েছে ওকে মাসিকে যে যতক্ষণ অব্দি এখানে আটকে থাকবে, ও তো এখন মারা গেছে, ও তো এখন আমাদের উপর হিংসা হয়ে যাচ্ছে, ও তো কোনোভাবে শান্তি পাচ্ছে না, তোমার জন্য যেতেও পারছো না, না তুমি এখানে ওকে জায়গা দিতে পারছো, না ও এখানে থাকতে পারে, এটা তো ওর থাকার জায়গা না। ভাবে মাসিকে বুঝি, তো মাসি কোনোভাবেই বুঝতে চায় হ্যাঁ ঠিক খাবার দিতে পৃথিবীতে এমন এক হলো। আর ঠিক ধরো বছর 3-4 কেটে যায়, তারাও মোটামুটি বড় হয়ে যায়, মাধ্যমিক দিল সেই বছর, দাদা যে বছর মাধ্যমিক দিল সেই বছর হলো দাদার একটা অ্যাক্সিডেন্ট। তার আগে দাদা একটা পুরোনো বাইক কিনেছিল, বাইক কিনতে আর বেশিরভাগ সময় মা যেহেতু কান্নাকাটি করতো ঘরে থাকতো না, বাইরেই থাকতো বেশিরভাগ, মানে ঘরে গেলেই মা কান্নাকাটি করে আর ঘরে যেন আমার ভালো লাগে না কিরকম একটা লাগে বলে ও বাইরেই থাকতো। তো অ্যাক্সিডেন্ট করলো, আর এমন অ্যাক্সিডেন্ট করলো মানে প্রাণটা ছিল এই এত বড় অ্যাক্সিডেন্ট গায়ে দিল। আর মাসি এমনি যাই হোক কালী ঠাকুরের ভক্ত ছিল, কালী পুজোর দিন মাসির উপোসও ছিল, কার বাড়িতে পুজোও দিয়েছে। হ্যাঁ ওদের বাড়িতে পুজো হয় না, অন্য একজনের বাড়িতে পুজোও দিয়েছে, ভোগের আর কি রান্না, কার পাশেই একজনের বাড়িতে পুজো ছিল, সেখানে ভোগের রান্না বান্না করছিল। সেই সময় খবর এসছে অ্যাক্সিডেন্ট হয়েছে, মানে কোন রকম ভাবে ও মানে বেঁচে গেছে। ওর হাত পা পুরো, কাঁধের হাত থেকে আরম্ভ করে, হাতের হাত থেকে আরম্ভ করে, কোমর থেকে পুরো পা, হাতের যে হাড় পুরো না পুরো ভেঙে গুড়িয়ে পাউডার হয়ে গেছে, যেমন এমনি পাউডার হয় সাদা সাদা গুঁড়ো গুঁড়ো, পুরো ওরকম অবস্থা। পায়ের যে হাঁটুর জায়গাটা পুরো গুড়িয়ে গেছে। সে হসপিটালে তাকে ভর্তি করা হলো, এখানে ওখানে সেখানে গিয়ে কোথাও সিট পায় না। তারপরে যখন ভর্তি করে করা হলো তখন বললো পাদ বসাতে হবে, পাদ বসিয়ে তবে ওকে ঠিক করতে হবে, নতবা ও হাঁটতে পারবে না।
তারপর তাকে পাট ফাট বসিয়ে ঠিক করা হয়। হওয়ার পর তখনও সবাই বললো যে মাসিকে, না এগুলো তুমি বন্ধ করে দাও, এগুলো এখন তুমি করো না, দেখছো তো একটার পর একটা অশান্তি, একটার পর একটা খারাপই হচ্ছে, কোনো কিছু তো ভালো হচ্ছে না। তো যে বন্ধ করবে না তাকে কিভাবে বন্ধ করা যায়? হ্যাঁ, এখন পরে তারপরে আবার যখন তারা প্রায় 2 বছর মতো বিছনাশয্যা ছিল, উঠতে পারতো না, হাঁটতেও পারতো না, পায়ে জোর পেত না। নর্মাল পা আর একটা ওই ইয়ে লাগানো ভেতরে, ওই ডট ফট লাগিয়ে, আমরা তো আর জানি না কি কি লাগায় ভেতরে, ডাক্তাররা বললো পাট বসিয়ে টসিয়ে করবে, সেভাবে করলো। করার পর এবার একদিন ওইভাবে রাত্রেবেলা কি হচ্ছে, ঘুমোচ্ছে, ঘুমোতে ঘুমোতে হঠাৎ করে না দাদা উঠেছে। ওঠার পর মাসি আর দাদা তখন একই ঘরে শুতো, যখন ও মানে পড়ে গিয়ে হাড় ফাড় ভেঙে যায় তখন ওরা একই ঘরে শুতো। যদি বাই চান্স দাদাকে উঠে বাথরুমে যেতে লাগে, একা একা যদি যেতে না পারে, ওই জন্য মাসি আর দাদা একটা ঘরেই শুতো। তো মাসিকে ডাকলে মাসি উঠতো। দাদা কি করেছে, উঠেছে, উঠে ভাবছে মা সারাদিন খাটে করে, আমি দেখি পারি নাকি। আস্তে আস্তে লাঠিটা নিয়ে, তখন লাঠি নিয়ে নিয়ে হাঁটতে হতো, পাটাতে তো ভর দিতে পারতো না, আর একটা পায়ে ভর দিয়ে আর একটা দিকে এরকম লাঠি দিয়ে ধরে, যেমন বয়স্করা লাঠি দিয়ে ধরে চলে যায় ওরকম আর কি, লাঠিতে ভর দিয়ে দিয়ে আস্তে আস্তে করে যাচ্ছে। আচ্ছা। যেতে গিয়ে দেখছে না সবে না দরজাটা বেরিয়েছে, কি বলবো, দরজা থেকে বাইরে ওই প্যাসেজটাতে বেরিয়েছে, বেরিয়ে তারপরে আবার বাঁদিকে গিয়ে প্যাসেজটাতে ঢুকে অনেকটা যেতে হবে, বললাম বাথরুমে যেতে ওদের বাড়িতে অনেকটা দিয়ে তবে শেষে বাথরুম, ড্রয়িং রুম পার করে আবার বাথরুম, ডাইনিং রুম বলছি, ডাইনিং রুম পার করে তারপর বাথরুম। ডাইনিং রুমটার ওখানে ঠিক যাচ্ছে, যে ডাইনিং রুমের ওখানে যে প্যাসেজটাকে, ওখানে দেখছো না একটা পা, পুরো পা এরকম একটা পুরো কাটা পা, এই প্রান্ত থেকে ওই প্রান্ত, পুরো প্যাসেজটা জোড়া, মানে প্যাসেজের এই দেয়াল থেকে ওই দেয়াল অব্দি একটা পা। মেয়েদের যেমন পা, পায়ের মুখে নীল পলিশ করা, একদম পুরো পা একটা, এই দেয়াল থেকে ওই দেয়াল অব্দি। কেউ পা টান করে ধরো এই দিকের দরজা থেকে ওই দিকের দরজা অব্দি বসে থাকলে কিরকম ভাবে বসে থাকে, ঠিক ওই রকম ভাবে শুধু একটা পা। আচ্ছা। কোনো শরীর নেই, কিচ্ছু নেই, শুধু একটা পা। ওই দেখে না ও কি করেছে, ও এবার তো হাঁটতে পারে না তখন ভালো করে, ও তাড়াতাড়ি করে মানে ও মানে পেছন দিকে আসবে না, ও মানে কি করবে, ও ওখান থেকে না ঘাম দিয়ে কাঁপতে রেখেছে, তাড়াহুড়ো করে পেছন দিকে ঘুরতে গিয়ে পড়লো নিচে, মাটিতে পড়ে গেল। পড়ে যেতেই এবারে আবার পাটাতে লেগেছে, চোট পাওয়ার পর তখন তো এমনিতেই সবে সবে একটু কমেছে, অত বড় অপারেশন হয়েছে, তারপরে আবার চোট পেয়েছে। হ্যাঁ, আবার তাকে হসপিটালাইজ করলো। আবার যে ডাক্তার দেখছিল সেই ডাক্তার বললো এরকম ভাবে পড়ে গেল কি করে, আপনাদের বললাম না ওকে বিছনার থেকে উঠতেই দেবেন না, ও একটু সুস্থ হলে ওর বিছনাতে বসিয়ে বাথরুম পায়খানা করাবেন। বলে না আসলে ও করতে চায় না, এখন তো একটু আস্তে আস্তে পাচ্ছে, সেই জন্যই উঠছে। দেখছেন তো কি হলো অবস্থাটা। এই বলার পর তখন আবার ডাক্তারের কাছে নতুন করে, এখন দেখো এগুলো তো পয়সা কড়ি লাগে, ওদের অনেক টাকা, প্রায় তখন 3 লাখ, তখনকার ধরো তোমার 3 লাখ টাকার মতো, 2.5-3 লাখ টাকার মতো পুরো হাত পা কোমর ঠিক করতে, পাট বসাতে তখনকার দিনে বেরিয়ে গেছে। এবার শুধু সেখানে তারপর ফিজিওথেরাপি আছে, বাড়িতে এসে এসে ফিজিওথেরাপি করে যেত। বিশাল খরচা ফিজিওথেরাপির, পার ডে 150 টাকা করে, মানে এখন সেটা এক এক দিন। তারপরে আবার যে জায়গাগুলো কেটে কেটে অপারেশন করেছিল সেইগুলোতে পর্যন্ত ওয়াশ করতো। হ্যাঁ, তার মধ্যে যে মলম লাগাতো সেই মলমটারও 250-300 টাকা তখন দাম। এক একটা টিউব বেশি দিন চলতো না, 2 দিন চলতো, কোনো রকম 2 দিন চলতো। তখন তাদের একটুখানি টাকা পয়সার দিক থেকে অবস্থাটা খারাপ চলছে আস্তে আস্তে। মেসো মারা যাওয়ার পর থেকে অতগুলো বছর, তারপর দাদার পড়াশোনা, নিজেদের খাওয়া খরচ, সবটাই তো না, মেনটেনেন্স, বাড়ির সমস্ত কিছু থাকতে গেলে সবকিছুই তোমার ইলেকট্রিক বিল বলো সবই দিতে টাকার মধ্যে দিই। এবার
মাসি পেনশিয়ান ছিল, মাসি পেনশিয়ান ছিল, কিন্তু পেনশিয়ান যেহেতু এবার এইসব কাজে তো আর পেনশিয়ান দিয়ে হবে না, এইসব কাজে তো তোমার খুব টাকা লাগবে, এইসব তো তাই আর কি। এতগুলো টাকা সব এইগুলো তো সব ব্যাংকে থেকে যেটুকু যাচ্ছে রেখে গেছিল, তখন তো আর খুব বেশি টাকা রেখে যেতে পারেনি, তখনকার তো গভর্নমেন্ট সার্ভিসেরও ধরো খুবই কম মায়না ছিল, খুবই কম মায়না ছিল। আমি তো মনে হয় যখন ছোট ছিলাম আমার বাবার মায়না ছিল 200 টাকা, মায়ের কাছে শুনেছি 200 টাকা নাকি মাসের মায়না, ভাবতে পারছো তুমি? সেই তখন দিয়ে ওই বাড়ি টাকাটা ভাড়া অনেক ছিল দিয়ে গো। তখন এর টাকার মূল্যটা প্রচুর ছিল, তো যথারীতি প্রচুর খরচাপাতি যেহেতু হয়েছে। ওই আমাদের এই যে পিজি হসপিটাল, তারপরে ক্যালকাটা থেকে চেঞ্জ করিয়ে পিজি হসপিটালে নিয়ে আসা হয়েছে। ক্যালকাটা হসপিটালেই ওর অপারেশনটা হয়েছিল। তারপরে ওকে যখন নেক্সট বার যখন পড়ে গেল, পায়ে আবার লাগলো, করলো, ডাক্তারবাবু যখন খরচাপাতি তখনও আবার বললো যে এই করতে হবে ওই করতে হবে। এখন ওদের দ্বারা তো সেটা সম্ভব নয়, এখন ওরা আবার পিজিতে ভর্তি করলো কোনো রকম ভাবে। সে ভর্তি করার পরে এবার পিজিতে না দেখে না, ফেলে রাখে কতদিন, সে কিছুতেই কিছু ভাবছিল পিজিতেই যদি ট্রিটমেন্ট করে একটু ঠিকঠাক করা যায়, তারপরে দেখে না ওখানে ফেলেই রাখছে, আরো জিনিসটা বেড়ে যাচ্ছে। আবার গেল ক্যালকাটা হসপিটালে সেই ডাক্তারের কাছে, বললো আপনি তাহলে ওষুধ বলুন, ওকে আমরা সেভাবেই রেখে দেবো, বাড়িতে রেখে নয় আমরা ট্রিটমেন্ট করাবো। মানে ডাক্তারবাবুর হাতে পায়ে ধরে আর কি বললো। তখন ডাক্তারবাবু যাই হোক হয়তো বুঝেছে যে সত্যি এদের দ্বারা সম্ভব নয় বা কিছু, তখন বললো যে ঠিক আছে আপনি নিয়ে যান, এই ওষুধগুলো কন্টিনিউ করুন, আর ফিজিওথেরাপিটা আরো কিছুদিন চলবে, আর এখন একদম বেড রেস্টে রাখবেন, ওঠা নামা একদম কিছুই নয়। ও সুস্থ হয়ে গেলে, ও হাঁটতে পারলেও যখন আমি বলবো তারপরেই যেন ওঠে। তো ডক্টরকে তো আর এইসব বলেনি যে বাড়িতে যে এরকম হয়েছে বা ও এরকম দেখেছে। এবার পরের দিন যখন ও যখন হসপিটাল থেকে আসার পর আমরা যখন যাই, তখন ও সবার সামনে কথাটা বলেছে, জানো মা আমি না কালকে এই দেখেই পড়ে গেছি। তারপরে যখন ওর মা না ওর মা তখন ভাবছে যে এইরকম অবস্থায় কি ছেলে মিথ্যে কথা বলবে। আর তখন তো যথারীতি দাদা একটু বড় হয়েছে, মাধ্যমিক দিয়েছে, যথেষ্ট একটু বুঝতে আর কি হয়েছে। হ্যাঁ, এরকম অবস্থায় যে মিথ্যে কথা বলবে এটা তো নয়। সাধুকে ডাকে, ওই যে মানে ঝাড়পোছ করেছিল প্রথমবার যার কাছে গেছিল না, তাকেই বাড়িতে ডাকে। দেখুন তো দাদা আমার বাড়িতে কি কোনো ইয়ে আছে? বলে না আপনার বাড়িতে তো রয়েছে, আমি তো তখনই বলেছিলাম এই জিনিসগুলো করবেন না, এগুলো করছেন বলেই আমি আপনার বাড়ি যাব না, আপনি এগুলো আগে বন্ধ করুন, তারপরে আপনি একটা একটা করে বলবেন, আমি আস্তে আস্তে আগে আপনি খাবার দেওয়াটা বন্ধ করুন। খাবার দিলে তো মানুষ কি যায়, ও তো বাড়িতেই রয়েছে। আপনি বলার পর যথারীতি মাসিমা খাবার দেওয়া বন্ধ করে দেয়। এইবার খাবার দেওয়া যে বন্ধ করে দেয়, এবার শুরু হলো অন্যরকম। এই নাকি বাড়িতে রান্না বান্না হতো বা কিছু হতো, কে ফেলে দেয়। যদি নিরামিষ রান্না বান্না হতো তখন কে যেন উল্টে উল্টে ফেলে দেয়। মাসিরা সব হয়তো রান্না করে তো সব কিচেনেই রেখে দেয়, রান্নাগুলো তো আর ঘরে রাখে না, হয় কিচেনে নয়তো ডাইনিং টেবিলের উপরে। ঘরে তো নিয়ে এসে কেউ রাখে না চোখের সামনে। তার ঠিক দুপুরবেলা চারিদিকে বন্ধ, জানলা কপাট বন্ধ, অথচ খাবার দাবার টেবিলের মধ্যে রাখলেও উল্টে পড়ে যায়, রান্নাঘরে তাকে রাখলেও উল্টে পড়ে যায়, পুরো বাতি পুরো উল্টানো। এবার যদি মাছ মাংস হয়, মাছ মাংস বলতে নেই, সন্ধ্যেবেলা সত্যি একটাও মিথ্যা কথা বলছি না, মাছ থাকতো না বাটিতে। আর মাংস হলেও একটা মাংসের তুমি কিচ্ছু পাবে না, ঝোল থাকবে, আলু থাকবে, তখন বাটি উল্টোনো থাকে না, কিন্তু মাছ খাট কিচ্ছু। আর মাসি ঠিক বিকেল বেলা করে ওরকম যেহেতু হতো না, সেহেতু মাসি মানে একটা হতে হতে দেখবে সব জিনিস একটা আন্দাজ হয়ে যায়। যেদিন ধরো মাংস টাংস হয়েছে সেদিন আর কোনো আওয়াজ হলো না, মাসি ঠিক সন্ধ্যেবেলা গিয়ে ধরো ফাঁকা করে গিয়ে দেখবে কি মাংস টাংস কিচ্ছু নেই, শুধু ঝোল আর আলুটা রয়ে গেছে, যেমন মাসি রেখে গেছে ঠিক তেমনই রয়ে গেছে, কিন্তু ঢাকা দেওয়া আবার পেটে ঢাকা দেওয়া সেরকম ভাবেই ঢাকা দেওয়া, কোনো ঢাকা নড়চড় নেই, কোথাও কিচ্ছু লাগেনি, তাও যেন এক ফোঁটা ঝোল পর্যন্ত লাগেনি।
কিন্তু আর ইয়ে মাংস একটাও নেই, মাংস একটাও নেই। এবার তো এইরকম শুরু। এরপরে মাসি বলে না এটা তো ঠিক না। তখনই মাসি আস্তে আস্তে এইগুলো বুঝতে পারে। তার আগে ভাবতো কি মনে হয় দাদা ভুল ভাই বলছে বা আমরা ভুল বলছি। তখন মাসি কি করেছে একেবারেই খাবার দেওয়া বন্ধ করতো। তারপর কি করতো, মাসি খাবার টেবিলে দিত না, কিন্তু বাইরে গিয়ে দিয়ে আসতো, হয়তো কাজ থাকতে খাইয়ে দিত এরকম। তারপর থেকে খাবার টাবার দেওয়া একেবারেই বন্ধ করে দিত। বন্ধ করলেও এইগুলো যাচ্ছে না। এবার আবার ওনার কাছে যায়, ওনার কাছে গিয়ে বলতে, তখন উনি বলে যে না এটার জন্য তোমার বাড়িতে আমাকে যেতে হবে, গিয়ে তোমার বাড়ি শুদ্ধ করতে হবে, করতে হবে। আমি বলছি ঠিক আছে, আপনি কবে তাহলে যাবেন সেটা বলুন। এই করতে করতেও ধরো তোমার 2-3 মাস কেটে যায়। এবার একদিনে তো হয় না, সে যাবে, সে আসবে, এগুলো করবে, করে দেখবে সেটাতে দুনোতে কমছে কি কমছে না, তারপরে তো যাওয়া আসার একটা গল্প। এবার বলছে এবার আমি একদিন যাবো, গিয়ে দেখবো, তারপরে তোমাকে যা করার করবো। তার আগে ঝুপ ঝুপ দিয়েছিল, সর্ষে পোড়া দিয়েছিল, পোড়ানো পোড়া সেইসব করেছে, কিন্তু করাতে কিছুতে সেই সময়টুকুর জন্য। তারপরে মানে আরো আষ্টানি গন্ধ। এবার সারাক্ষণ এবার মাসিও পেত, সারাক্ষণ না ঘরের মধ্যে মনে হচ্ছে না পিদুর মরলে বা কুকুর মরে গেলে, অনেকদিন রয়ে গেলে একটা পচা গন্ধ একটা সারাক্ষণ বেরোতে থাকে না, এসি চালাতে যাতে ঘরের মানে বিচ্ছিরি গন্ধ ফন্ধ যদি বাইরে বেরিয়ে যায় বা বাইরে কোথাও কিছু মরলে পর জানলা ফান্না ওই জন্য বন্ধ রাখতো। এসি চালাতো পর্যন্ত, তাতেও গন্ধ, তাতেও বেরোতো না। এই সে কি বিভৎস সেই দিনগুলো। তারপরে কি হয়েছে, ওই লোকটা আসার দিন হলো, যেদিন এলো, আসার পর তখন ওর ঘরে ঢুকে বললো আপনার বাড়িতে যে আছে খুবই শক্তিশালী, কিন্তু এইভাবে করা যাবে না, তবে আমি একটা জল পোড়া করে দিচ্ছি, আপনি এখন কদিন সন্ধ্যাবেলা করে ওই জল পোড়াটা ছিটিয়ে দেবেন সব ঘরে, আর সকালবেলা করে। আর একটা কি পূর্ণিমা না অমাবস্যা একটা কি তিথি দেখে না, ওরা যে কোনো দিন করে না, যোগ্য না যে কোনো দিন করে না। তো তিথি কিছু একটা মিলিয়ে, সূর্য চন্দ্রের কিছু একটা মিলিয়ে ছিল না, কিছু একটা। অমুক দিনে এসে বাড়িতে ভালো করে যা যা করার করে দেবো, তারপর দেখবেন আর কোনো সমস্যা হবে না। এই বলে টলে উনি কি করলো, বাড়ির চারদিকে 4টে প্লেট পুঁতে দিল, একদম শেষ সীমানা করে ওদেরকে পাশে বরাবর একদম প্লেট পুঁতে দিল। প্লেট পুঁতে ধূপকাঠি দিল, জল পোড়া দিল, বললো এই কটা দিন আপনি করুন, কারণ এই মাসের শেষে পড়েছে, ওই যে তিথিটা বললাম ওটা পড়েছিল ওই মাসেরই শেষে। কটা দিন আপনারা এইভাবে চলুন, আর খুব সাবধানে যাবেন, আর রাত্রিবেলা কেউ ডাকলেও বাইরে বেরোবেন না। বাইরে কোনোভাবে কোনো নিজের লোক ডাকুক আর যাই ডাকুক, রাত্রিবেলা করে যদি কেউ ডাকে বাইরে আপনারা বেরোবেন। এই বলে ওদেরকে চলে গেল। চলে যাওয়ার পর আর ওদের যে ঘরে শুতো সেই ঘরের দরজায়ও না একটা প্লেট পুঁতে দিয়ে গেল। প্লেটের সাথে কি একটা লেবু ঠেবুর মতো কিছু একটা ঝুলিয়ে দিয়ে গেল, জানো তো, লেবুর সাথে আরো কি কি মিশিয়ে একটা, তার মধ্যে কি বলতো ভর্তুকি ছিল, এইসব দিয়ে না ঝুলিয়ে দিয়ে যাবো। বললো এই ঘরটা তোমাদের জন্য নিশ্চিত, এই ঘরে কিছু হবে না, রাত্রে দুজনই এই ঘরেই শুবে, অন্য কোনো ঘরে কিন্তু দোতলা টোতলায় কেউ শোবে না। তখন বললো ঠিক আছে। এবার ওইভাবেই মোটামুটি না কাটছে, ঠিক আছে। এইবারে যেদিনকার যজ্ঞের দিন, বিশ্বাস করবে না, যজ্ঞের সময় সকাল থেকে সব গোছগাছ করে নিয়ে এসেছে, সমস্ত কিছু আনা হয়েছে যে যজ্ঞ হবে। মাসি আবার খুব নিষ্ঠাবান, যখন বলেছে এটা এইগুলো আমাকে আনতে হবে বা করতে হবে, সব নিয়ে এসেছে। পুরোহিত মশাই এসছে যে 6টা থেকে আরম্ভ করেছে। এবার আসল যে যজ্ঞ হবে সেটা রাত্রি 12টার, 6টা থেকে কি একটা যজ্ঞ হবে, আর রাত্রি 12টার পর একটা যজ্ঞ। 6টার সময় থেকে যেগুলো করেছে সেগুলোকে মাসিকে, দাদাকে, সবাইকে সামনে বসিয়ে মনে হয় মৃত মানুষের নামে কি জল ফল কিছু একটা দেয়, কিসে তাদের আত্মার শান্তি হওয়ার জন্য মনে কিছু একটা করে।
এগুলো করেছে, করার পর রাত্রি 12টা নাগাদ তখন বলছে তোমরা কেউ এই ঘরে আসবে না, তোমরা পাশের ঘরে থাকবে। এখন সেই সময় যে যোগ্যতা হবে ওদের কাউকে রাখে। তো এই যে হারিয়েছিল সেই ভদ্রলোক তার কিছু লোক নিয়ে গেছিল, ধরো তোমার 3 জন কি 4 জন তার সাথে নিয়ে গেছিল, শুধু তারা ছিল, আর কেউ ছিল না। এখন মেন যিনি ইয়ে করছিল যোগ্য করে মন্ত্র বলে অনেকক্ষণ থেকে, এবার আর এদের বলেছে যত কিছু হোক তোমরা কিন্তু বেরোবেই না, তোমরা ওই ঘরের বাইরে বেরোবেই। তারপরে ওরা তো ওদের মতো বসে রয়েছে যে যদি হয়ে যায় আমি গিয়ে কড়া নেড়ে ডাকবো, হ্যাঁ 5-6 বার আমি কড়া নাড়বো তখনই দরজা খুলবে, তার আগে কিন্তু যদি 1বার 2বারও কড়া নাড়ে তোমরা কিন্তু বারবার করে বুঝিয়ে বলে দিয়ে যথারীতি ঠিক আছে। এখন পাশের ঘরে ওরা করছে, ওরা অন্য ঘরটাতে বসে আছে, পাশের ঘর থেকে তো চিৎকার চেঁচামেচি, খুব চিৎকার হচ্ছে যতটা রীতিমতো ভয় পাচ্ছে, সব বসে আছে। এইবার সকালবেলা করে সেদিনকার যেহেতু ওদের পুজো হয়েছিল আমরা সব রাত্রিবেলা চলে এসেছিলাম, পরের দিন আমরা আবার সকাল ওদের বাড়িতে গিয়েছি। এবার আমরা কিছু ধরো সকাল বলতে ওই 10:30 নাগাদ গিয়েছি। হ্যাঁ, এবার এরা সকালবেলা দেখছি কি পুজো হতে রাত্রিবেলা না সব নিস্তব্ধ চুপচাপ হয়ে গেছিল, কিন্তু এরা ঘরের বাইরে বেরোতে পারছে না, যেহেতু পুরোহিত বলেছিল আমি না বলা অবধি বেরোবে না, আর বেরোবে কাল সকালে, তাছাড়া আমি না বলা অবধি রাত্রে কিন্তু কেউ বেরোবে না। কথাটা উনি যজ্ঞ করার আগে বলেছিল। ওদের মধ্যে মুসলমানদের মধ্যে না কিরকম কিভাবে কি হয় কি করতে হয় ওই মুসলমান উনি করেছে, আর সন্ধ্যেবেলা যেটা হচ্ছে সেটা একজন ব্রাহ্মণ পণ্ডিত দিয়ে করানো হয়েছে, মানে এরকম দুটো ভাগে ওদের যোগ্যতা হয়েছে। তো সকালবেলা ওরা বেরিয়েছে না, বেরিয়ে যে পাশের ঘরে গেছে দেখছে ওরা 3 জন না 4 জন ছিল ওই ভদ্রলোককে নিয়ে, যিনি পূর্বে এসেছিল। সবার মুখটা না পুরো ছেঁড়া, তুমি পুরো চিড়ে মানে হাঁ করা, গায়ে একদম সাইড থেকে পুরো চিড়ে মুখটা পুরো খোলা, একদম পুরো বেরিয়ে আছে পুরো খোলা ভাবে, যে যেরম ভাবে পেরেছে পড়ে রয়েছে। পুরো মুন্ডুটা পুরো ঘোরানো পেছন দিকে, কারণ মুন্ডুটা সামনের দিকে, মানে সে বিভৎস দৃশ্য। মাসির মুখে শোনা সে মানে বিভৎস দৃশ্য। তো আমরা তখন যেহেতু ছোট ছিলাম আমাদেরকে দেখায়নি, তাহলেও দেখো এই যে একটা বিভৎস ইয়েটা এর মধ্যে না রয়ে যায়। মারা বলেছে তোরা ওদিকে যাস না, করিস না। এবার ছোটবেলার বিভিন্ন কৌতূহল, আমি তখন কি হয়েছে দেখতে হবে, তখন যথারীতি আমরাও তো তখন একটু বড় হয়েছি। তো যখন ওই লোকজন ডাকে, আশেপাশের লোকজনও তখন আসে, আসার পর ওই দৃশ্য দেখে কেউ আর এগোচ্ছে না, জানো তো, যে ওদেরকে বার করবে কেউ আর কিছু করছে না। হ্যাঁ, এসে থানা পুলিশ পর্যন্ত জানাজানি হয়, কিন্তু যে কিভাবে মারা গেছে শেষে ওদেরকেও সন্দেহ করেছে, যেহেতু ওদের বাড়িতে এইভাবে মারা গেছে, ওরাই হয়তো ভূত পেটের গল্প ছড়িয়ে এরকম ভাবে হয়তো কাউকে ক্ষতি করেছে, এটাও ইয়ে হচ্ছিল। করতে করতে শেষমেশ পুলিশ কোনো প্রমাণই পায় না যে ওরা তো করেনি, ওরা তো মারেনি ওইভাবে, তুমি তো যজ্ঞই করতে এসেছিল। আর দেখেও খেতে সামনে যে ছক টানা যজ্ঞ করছিল সেটা তো দেখেইছে, এটা তো পুলিশের চোখেই দেখা কিভাবে একটা ছক টেনে ওরা কিরকম একটা আঁকে, ড্রয়িং আঁকে এইসব করার আগে, মোমবাতি দিয়ে করে আঁকে। তারপরে ওই ওনাদেরই যে আরেকজন, সে জানতে পেরেছে ওনাদের হয়তো বড়, উনি অনেক বড় আর কি, ওনার কাছে হয়তো জানতে পেরেছে, জানতে পারার পর তখন বলছে যে আপনাদের ওখানে যে জিনিস আছে সেই জিনিসটি এইভাবে যাবে না, এইভাবে আপনারা কিছুতেই ইয়ে করতে পারবেন না। তখন ওই হ্যাঁ বলতো ওই হয় না একটা ঝাড়ফুঁক করায়, কি জায়গাটার নাম যেন আমার কামাখ্যা দেবী কামাখ্যা মন্দির আছে, কামাখ্যা মন্দিরেই মনে হয় ঝাড়ফুঁকের জন্য খুব বিখ্যাত। ওখানে সবাই ইয়ে করে কত রকমের ঝাড়ফুঁক করায়, ওখানটাতেই
যাওয়ার একটা কথা বলে, বলে আপনি এক কাজ করুন, এসব দিয়ে এখানে হবে না, আপনাদের যে কামাখ্যা মন্দির আছে আপনাদের মধ্যে, আপনারা সেখানে গিয়ে কোনো পুরোহিতের সাথে যোগাযোগ করুন। যোগাযোগ করতে এবার মাসির বাড়িতে তো সেরকম কেউ নেই, তখন আমার এক মামা তখন ওই ওনার কথা শুনে তখন সে যায়, যাওয়ার পর আর তার সাথে দাদাকে সাথে করে নিয়ে যায়। দাদাকে সাথে করে নিয়ে যায়, মাসিকে বলে তুই একা ওই বাড়িতে থাকিস না, সে কটা দিন আমাদের বাড়িতে চলে যায়। মানে যেতে আসতেও তো 1-2 দিন সময় লাগে। তো এতে মামা যায়, মামা ওখানে গিয়ে খোঁজ খবর করে, খোঁজ খবর করতে ওখানকার যে মানে মহারাজারা আছে তাদের কাছে গিয়ে এই কথাগুলো বলতে, তখন ওখান থেকে একজন মহারাজের খোঁজ দিলেন। তিনি আবার পর বলছে যে উনি নন বেঙ্গল, মুসলমান নয়, কিন্তু উনি নন বেঙ্গল। হ্যাঁ, ওনার খোঁজ দেয়, বলে ওনার সামনে যেতে পারবেন তো, উনি কিন্তু ওনাকে কেউ চোখেই দেখতে পারে না, মানে ওনার বিভৎস দৃশ্য। হ্যাঁ, আর সামনে কেউ যেতে পারে না। উনি আপনার যে ইয়ে শুনলাম তাতে আমরা কেউ পারবো না, উনি একমাত্র পারলে পারবে। এই বলার পর তখন তার কাছে যায়, যাওয়ার পর তখন সে বলে যে আমি যাব একদিন, গিয়ে আমি দেখব, তারপরে যা বলার বলবো আমি। তখন বলছে ঠিক আছে। এই সমস্ত ঘটনাগুলো শুনলো প্রথমে, আর ততদিনের জন্য মানে মন্ত্রতন্ত্র করে করে দিল আর কি। তো হঠাৎ করে তার 3-4 দিনের মাথায় ওই ভদ্রলোক এসছে। ভদ্রলোক বলে ঠলে কিছু আসেন আগে, তো হঠাৎ করে 3-4 দিনের মাথাতেই এসছে। মানে কোনো ফোন টোনও ছিল না তখন, ফোন টোনও করে দিয়েছে তা নয়। তো এখন হঠাৎ করে এসেছে, আসার পরে তখন দেখছে, ঘুরে ঘুরে দেখে মানে যেখানে যাচ্ছে না একটা করে ওই বলে লেবু দিয়ে একটি ইয়ে করে এরকম ভাবে একটা ঘোরায় না, একটা সুতোর মধ্যে দিয়ে, দেখবে সিনেমাতেও দেখায় এই জিনিসটা, যে লেবু দিয়ে জায়গাটার মধ্যে ঘোরালে না সেটা পুরো কালো হয়ে পচে যায়, যেই জায়গাতে এইসব জিনিসগুলো থাকে। আর নন বেঙ্গলিরা বলেও দেখবে যে পরিষ্কার একটা কাচের জলের মধ্যে, হ্যাঁ, একটা গ্লাসের মধ্যে কাচের জল রেখে দিয়ে বলো যেই ঘরে তোমার ভয় পায় সেখানে যদি রেখে দাও, পরের দিন সকালবেলা উঠে যদি দেখো জলটা ঘোলা হয়ে যায়, তার মানে সেই ঘরে কিছু না কিছু জিনিস। এইগুলোতে নাকি নন বেঙ্গলিদের মধ্যে এইরকম আছে অনেক কিছু। ভদ্রলোক এসে ওইগুলো কি মন্ত্র পড়তে পড়তে আর গঙ্গা জল ছড়াচ্ছিল আম পাতাতে করে করে গঙ্গা জল। উনি লাল রঙের কাপড়, না লাল রঙের কাপড়, যেমন ওই বিবেকানন্দ করতেন, লাল রঙের মানে গেরুয়া গেরুয়া লাল লাল টাইপের, ওরকম ভাবে বামা খাপা খাপা পড়তো না, যেমন লাল রঙ। ওখানকার সবাই তো ওই রকমই পরে। আমার অবশ্য ওখানে যাওয়া হয়নি, আমি জানি না কিরকম। না এরকম মন্ত্র পড়ে ঠরে করে পরে আবার মাসিমা বললো যে কি কিছু বুঝছেন? তারপরে বললো এখানে বলা যাবে না, আমি অমুক জায়গায় আছি, আপনারা সেখানে আসুন। এখানে আসলে আজকে সন্ধ্যাবেলা আমার সাথে ওখানে দেখা করুন, দেখা করার পর আমি কথা বলবো। হয়তো ওনার কোনো কেউ জানাশোনা তার ওখানে হয়তো এসে উঠেছে বা কিছু, সেই জন্যই ওই সন্ধ্যাবেলা যেতে বলেছিল। সেখানে গেছে, যাওয়ার পর বলছে যে এখান থেকে তো ইয়ে করা যাবে না, আপনি এক কাজ করুন, তাও আমার যথাসাধ্য আমি চেষ্টা করব, আমার যতটা সাধ্য মনে হচ্ছে না এদেরকে, কারণ এরা বহুদিন ধরে রয়েছে, আর আপনি এতবার খাবার দাবার দিয়ে তাদের সাথে কথা বলতে করতেন, মানে যত মানুষ ভয় পাবে ভূতের জিনিসকে তত নাকি তাদের পাওয়ার বেড়ে যায়, তাদের নাকি তত পাওয়ার বাড়ে, আর শক্তিশালী হয়ে যায়। জানি না সত্যি মিথ্যে, উনি যা বললো সেই হিসেব মতো তখনও ওখানে একটা যজ্ঞ করা, যজ্ঞ করার পর শান্তিতে, প্রথমে যজ্ঞটাও তো হচ্ছে না, কি ঝড় বৃষ্টি, সেদিন কিছুতে মানে আর কি, সেইগুলো দরকারি জিনিস সেইগুলো পাওয়া যায় না।
এই মামা ঠামা এদিক থেকে ওদিক থেকে আমার বাবা সব মিলে গিয়ে তারা কিনে কেটে দিয়ে আসে, দিয়ে ফিরে এসে তারপরে সে কোনো রকম ভাবে হয় যোগ্য সব জিনিসপত্র জোগাড় হলো, জোগাড় টোগাড় হলো। এবার তো যোগ্য করতে পারছে না, যোগ্য সে সেদিন কি বিশ্বের যোগ্যটা করতে হবে কি সেটা বাইরে, সেটা ঘরের মধ্যে করলে হবে না। কিছু কিছু জিনিস আছে না ওদের নিয়ম বাইরে করতে হয়, আবার কিছু কিছু ঘরের ভেতরে করতে হয়। ওই যোগ্যটা নাকি বাইরে করতে হবে। তো বাইরে ওই 4টে দিয়ে দিয়ে করে বালি নিচে দিয়ে যেমন যজ্ঞ করে না, পাট কাঠি ফাঠি তাতে লাগে, পাট কাঠি ফাঠি সব এনেছিল, ওইগুলো দিয়ে যজ্ঞটা করেছিল। আমাদের সব মনে আছে, তখন দেখেছিলাম পাট কাঠি ফাঠি দিয়ে সব করেছিল, যজ্ঞটা করেছিল। করে এই ঠিক করার পর শান্তিভাবে লাস্টে হয়েছে। প্রথমে তো কিছুতে হতে পারছে না, বৃষ্টি হচ্ছে, বিশাল ঝড় হচ্ছে, বিশাল যজ্ঞে আগুনই জ্বলছে না, কিছু করছে না। তারপরে কি করলো না, ওই ভদ্রলোকেরও পাওয়ার ছিল, কি একটা বললো জানো তো, আকাশের দিকে তাকে কি জোরে জোরে একটা বললো। তারপরে দেখি আস্তে আস্তে করে না ঝড় বৃষ্টিটাও না কমলো, মানে হচ্ছিল বৃষ্টি কিন্তু আগুনের তাপ এত জোরে উঠে গেছিল, আগুন আর নিচ্ছিল না, আগুনটা আর নিচ্ছিল না। তারপরে ধরে যাওয়ার পর তখন যখন বৃষ্টি হচ্ছে আগুনটা আর নিচ্ছিল না। আর বৃষ্টি হচ্ছিল কি ঝিরিঝিরি, সেই ঝিরিঝিরি বৃষ্টিতে তো আর যজ্ঞের অত দাউ দাউ করে আগুন জ্বলছে, তাতে ঘি পড়ছে, তো আরো দাউ দাউ করে জ্বলছে, সেই আগুন কি আর নেবে চট করে? ওইসব করতে করতে তারপরে না অনেকটা ঠিক হয়েছিল, কিন্তু জানো তো পুরোপুরি ঠিক হয়নি। তারপরও মাসিটা না কিছু কিছু দেখতো, ওরকম ওই খাবার গুলো যে খেয়ে নিত, সেই জিনিসগুলো না কমে গেছে, এইগুলো কমে যেত, কিন্তু দেখতে পেত মাসিটা। তারপর ভয় সেই বাড়িতে আর থাকতে পারে। আর পরে ওই বাড়িটা ফ্ল্যাটে দিয়ে দেওয়ার পরও ফ্ল্যাট হয়েছে, এখনো হচ্ছে গিয়ে তোমার 2 বছর হয়েছে ওদের বাড়িটা ফ্ল্যাট হয়েছে। যে ওই বাড়িতে না ওরা থাকতেই পারতো না, থাকলে না ওদের ভয় লাগতো। আসলে ওইখানে ওইভাবে থেকেছে অতদিন, ওরকম হয়েছে না, আর একা একা থাকা ওরা থাকতে পারতো না। পরে ফ্ল্যাটকে দিল, ফ্ল্যাট হয়ে যাওয়ার পরও 2 বছর ধরে রয়েছে এখনো কিন্তু বাড়িটা একটা তেমন থমথমে ভাবটা কিন্তু রয়ে গেছে। কিন্তু যতই যাই হোক না চলে যায়, আর আমরা তো মনে হয় গিয়ে থাকিও না। ওদের সে কতটা ফিল করে ওরা আমি বলতে পারবো না, বাড়িটা বাইরে থেকে দেখলেই একটা কেমন যেন একটা থমথম মানে কেমন একটা বিচ্ছিরি লাগতো। আর এখন যে ফ্ল্যাট হয়েছে সেটা তো নতুন চকচকে ফ্ল্যাট, পরিষ্কার, কিন্তু ফ্ল্যাট গুলো যেন আজ 2 বছর হয়ে গেল ফ্ল্যাটটা তৈরি হচ্ছে, কিন্তু আজ অব্দি ফ্ল্যাটে একটা ঘর বিক্রি হচ্ছে না। এটা কিভাবে হয় বলো? আজকালকার এখনো একটা রুম বিক্রি হয়নি, একটা ফ্ল্যাট বিক্রি হয়নি। যে 5তলা ফ্ল্যাট হয়েছে, 5তলা ফ্ল্যাট হয়েছে, 5তলা ফ্ল্যাটে ওরা একটাতে থাকে, বা নিচতলা থেকে এতগুলো প্রত্যেকটা ইয়েতে ধরো 3টে করে ঘর, এই পাশে 3টে ও পাশে 3টে, কতগুলো ঘর হয় সেখানে? একটা ঘর এতদিন অব্দি একটাও বিক্রি হয়, একটা ঘরও বিক্রি হয়। এটা কি করে হতে পারে? এটা কি জানাজানি হয়ে গেছে হয়তো, যে ওখানে কিছু একটা আছে, জানাজানি হয়ে গেছে হতে পারে। এখন তো নতুন করে ফ্ল্যাট হয়েছে, তাতেও তো মানে ওই জিনিসটা না ওরা মানে যতই যাই হোক হয়তো কাউকে আসতে দিচ্ছে না ওই বাড়িতে, কেন অনেক লোকজন যেখানে থাকে সেখানে কিন্তু এই জিনিসগুলো নাকি থাকতে পারে না। শুনেছি থাকা ঘরেই এই জিনিসগুলো, যেমন আমার সঙ্গে যে ঘটেছিল আমার শ্বশুর বাড়িতে, আমার শ্বশুর বাড়িটাও কিন্তু এরকম ফাঁকা জায়গা ছিল, সামনে একদম জলা জমি, অনেকখানি জায়গা নিয়ে বাড়ি নেই, তাই ধরো অনেকটা দূরে আবার একটা বাড়ি আমি দেখা যায়, হ্যাঁ এরকম অনেক দূরে বাড়ি। এরকম ফাঁকা যে জায়গা, যখন আমার ওই মাসির বাড়িটাও ছিল একদম এরকম ফাঁকা নিষ্ঠুর জায়গা। তখন ফ্ল্যাট হয়, প্রথম যে প্রমোটটা নিয়েছিল, পরে সেটা আমরা জানতে পেরেছিলাম, প্রথম যে প্রমোটটা নিয়েছিল সেই প্রমোটটা ছেড়ে দিয়েছিল, তারা কিন্তু পরে তাদের যে রাত্রিবেলা করেও তো মিস্ত্রিরা কাজ বাজ করতো, তো সেই জন্য কি হচ্ছে ওদের ওখানটাতে একটা মানে প্লাস্টিক দিয়ে তাঁবুর মতো করে ওরা থাকতো, ওখানে রান্না বান্না করতো, ওখানে খেতো। তো ওরাও নাকি ছায়া দেখেছিল রাত্রিবেলা, ওদেরকেও দেখা দিত।
এরকম মাংস রান্না করে খাচ্ছিল, আর দেখে একটা মেয়ে ওখানে ঘুরছিল, একটা বাচ্চা, মানে যারা যারা আর কি মারা গেছিল তারা তারা সব ওইখানেই রয়ে গেছে। তারাও নাকি দেখেছিল যে যেদিন দেখেছে সব মাংসের কড়াই ফড়াই ফেলে একদম। প্রথমে বেরোতে তো কোনো মেয়ে এরকম পা দুটো মুড়ে একটা ছাওয়া ছাওয়া মতো জায়গায়, মানে এরকম ভাবে মাথার মাঝখানটা না, পায়ের মাঝখানটাতে মাথাটা গুজে বসে থাকলে মেয়েদের একটা কিরম দেখতে লাগে না, মাটিতেই দেখবে পা দুটো এরকম ভাঁজ করে মাথাটা এরকম পায়ের মধ্যে মুড়িয়ে বসলে যেমন দেখতে লাগে, ওইরকম ভাবে বসেছিল। তো প্রথম দেখা রয়েছে কোনো মেয়েকে এখানে এসছে বা কিছু মিস্ত্রি গুলো রান্না বান্না হতো, ওখানে একটা বাল্বও লাগিয়েছিল, ওরা লাগিয়ে রান্না বান্না হতো, থাকতো ওখানে পিকনিক করার মতো। তখন ওই কি দেখে একজন গেছে, গিয়ে কথা বলতে গেছে, মিস্ত্রি গুলো বলেছিল, বলে ডাকছি কোনো সাড়া দিচ্ছে না। তো মিস্ত্রির মধ্যেও তো কেউ কেউ খারাপ মিস্ত্রি আছে না, দেখেছে বা কিছু করেছে, অনেকের তো অনেক রকম মতলব থাকে না। একজন নাকি গায়ে হাত দিয়ে ফেলে দিয়েছে বা কিছু ফেলে দিয়েছে, এবার নাকি মুখটা যেই তুলেছে দেখছে পুরো মুখটা পুরো কঙ্কাল, মানে চোখের চোখগুলো পুরো মানে একদম গর্ত, একদমই গর্ত, কিছু নেই, অথচ সারা গায়ে মাংস, মুখটা পুরো কঙ্কাল দিয়ে মাথাটা তুলেছে। ওই দেখে ভয়তে মানে ওখানে তো অজ্ঞানী হয়ে যায়। পাশে যারা থাকে ওই সমস্ত মানে কি বলবো কড়াই টড়াই ফেলে যে যার মতো দৌড়ে, আর যে প্রমোটার নিয়েছিল সে প্রমোটারেরও খুব শরীর খারাপ হয়ে যায়, শরীর খারাপ, প্রায় মরমর অবস্থা হয়ে যায়। তারপর ওই প্রমোটার থেকে আরো 2-3 জন হাত বদল করে তারপরে এই ফ্ল্যাট, এখনো ওরা 2 বছর হয়েছে গেছে, কিন্তু এরকম কিছু শুনিনি, জানি না এখনো হয় কিনা ভেতরে কোনো ঘর, কিন্তু এখনো এইসব জায়গাগুলো না একবার যদি খারাপ হয়ে যায় না, সেই জায়গাগুলো চট করে বোঝায় ভালো হয় না, বলো আমি এরকমই মনে হয় কিছু না কিছু ভালো হয়, কিন্তু কি বলতো সেই রকম মানে মানের ইয়ে হতে হবে, তান্ত্রিক বলো মানে যে করবে ভালো তাকে সেই মানে জানতে হবে খুব ভালো করে, তাইটাই বুঝবে যে কে পারবে। এই যে এত বড় বড় তান্ত্রিক আনা হলো, ঝাড়ফুঁক করা হলো, তাতেও তো খরচাপাতি হলো, যে সে করেছে সেখান থেকে তার খরচা বলো সবকিছু। এবার আমরা কি করে বুঝবো কে পারবে, কে কত ভালো পারবে এবং কাকে বিশ্বাস করবো বলো? তো যেমন ভালো লোকও আছে তেমন সববার চারিদিকে ঘুরে বেড়ায়, সেই কথাটা আর বলবো না, 100 বার সেটাই বলছি, 100 বার আমাকে সবাই ফোন করে বলে যে দাদা তুমি একজনকে সাজেস্ট করো। তো সবার তো আমার মানে সবাই আমার সাথে তো সবার কি অনলাইনেই পরিচয়, এখনকার দিনে কাউকে যে আমি বিশ্বাস করে বলবো যে না তুমি ইনার কাছে কন্ট্যাক্ট করো, সেটা তো সম্ভব না, কারণ আমি কি করে চিনবো? মনুষ্যত্ব ছিল, বিশ্বাস করা যেত মানুষকে। এখন মানুষ বলো, এরকম পণ্ডিত বলো, বলো, কাউকে দেখবে এখন বিশ্বাস করতেই ভয় লাগে। তো মানুষজনকেও দেখবে বিশ্বাস করতে ভয় লাগে, আর সিঙ্গেল পার্সনকে তুমি বিশ্বাস করতে পারবে না। তাই তো, আর একবার যার জীবনে এইগুলো ঘটে যায় না, তারা দেখবে চট করে কাউকে ভরসা। যেমন আমি এই লোকজন নিয়েই তো আমার জীবনটা পুরো ছাড় হয়ে গেল। আর দেখবে যে সমস্ত মহিলারা, আমি বলছি তোমায় কিছু মনে করো না, ভাইয়ের মতোই বলছি, যেসব মহিলারা ডিভোর্সি বা কিছু, তাদের কিন্তু লোকে ভালো দেখে না, তাদের প্রথমে দেখে না, তাদেরকে সমাজে কিছু না কিছু জায়গা থেকে একটা ছোট করেই দেখে। আমরাও যে আমরা আমাদের মতো দিয়ে ইনকাম করছি, এই যে আমাকেই দেখো 2 বাচ্চাকে মানুষ করছি নিজের ইনকাম করে, নিজে কষ্ট করে, এটাকে কিন্তু লোকে গুরুত্ব দেয় না। যেহেতু আমি আমার স্বামীর সাথে থাকতে পারিনি, এটাই বড় কথা। কেন থাকতে পারিনি? স্বামী যদি মস্কর মাতাল হোক বা না দিক বা যেমনই হোক বা মারগুতো করুক, তাও যদি কেউ পরের সাথে থাকে তবে বলবে না তোর স্বামীর সাথে ছেড়ে দেওয়া মানে তাকে নিয়ে নানা রকমের জিনিসগুলো এখন কাকে কি বিশ্বাস করে বলবে? তাকে তুমি একটা ভালো কথা জিজ্ঞাসা করতে গেলে সে সেটাকে নিয়ে আবার অন্যরকম কত কি করে ফেলবে।
হুম মানুষকে বোঝাটাই দেয়। আগেকার মানুষ অনেক ভালো ছিল, এখনকার মানুষের মনুষ্যত্ব নিয়ে আমাদের সব দেখো না, এখন পাশাপাশি করে কেউ যদি মরেও পড়ে থাকে কে জানতেও পারবে না কারোর ঘরে কেউ যে মারা হুম গেছে। এরকম। ঠিকই বলেছো, যুগটাই তো এমন হয়ে গেছে। কারোর ভালো দেখবে কেউ দেখতে চায় না, তোমার কিছু ভালো হোক আমি কিছু মনে করো না, আমি না, ঠিকই আছে। রিলেটিভ থেকে আরম্ভ করে আত্মীয় স্বজন থেকে বন্ধু বান্ধব থেকে সবাই মানে সামনে দেখাবে খুব ভালো মানুষ, খুব খুশি, কিন্তু ভেতরে কিন্তু ওরাই আগে ক্ষতি করে, নিজের লোকই কিন্তু আগে ক্ষতি করে। 100 বার। পরের লোক তো পরে, নিজের লোক আগে ক্ষতি করে। কখনো কারো ভালো কারো ব্যক্তিও এখন আর দেখতে পারেন। আগেকার লোক যেমন ভালো হয়েছে কারো কিছু শুনলে গর্ব করতো, শুনে একটা আনন্দ পেত, এই জিনিসগুলো। বা এমনও দেখেছি আমি, পরের বাড়ির ছেলে তার বাবা মা মারা গেছে, আরেকজন পাশের বাড়িতে সে থেকে বড় হয়ে গেল, বড় হয়ে পড়াশোনা শিখে মানুষ হয়ে গেল। আমার যখন আমার দাদুরা যেমন ছিল, ধরো তোমার বাংলাদেশে থাকতো, আমরা অ্যাকচুয়ালি বাংলাদেশের লোক, বাংলাদেশ যখন থাকতো কত কাউকে এনে রাখতো, কত কাউ খেত, কত কিছু করতো। তখনকার মানুষের মধ্যে যে নিজের ছেলে এটা অন্য ছেলে, ওকে অন্য চোখে দেখবো, নিজেরটাকে আগে দেখবো, নিজেরটার জন্য এটা সরিয়ে রাখবো, এই জিনিসগুলো কিন্তু একেবারেই তখন এই জিনিসগুলো ছিল তার মধ্যে রেশারেশি, যেমন মা বাবাদের মধ্যে। আর এখনকার এইটুকু বাচ্চাগুলো পর্যন্ত দেখবে কি হিংসুটে কারোর কিছু ভালো দেখলেই সাথে সাথে অন্যরকম ভাবে দিয়ে সমাজ না, ও দেখে আসছে যে তার বাড়ির লোক করছে, আশেপাশের লোকজন করছে, আর বড় মানে না, মুখের উপর এমন এমন একটা কথা বলে দেয় না, তখন দেখবে তোমারই তখন সম্মান নিয়ে ইয়ে হয়ে যাবে। সেদিন যেমন আমাদের এখান থেকে আমি দেখছি কি একটা ছেলে না, ছোট্ট ছেলে যেন সিগারেট খেতে যাচ্ছে। তুমি ভাবো এটা বড় 9 থেকে 10 বছর বয়স, এই সিগারেটের কি টান দিচ্ছে। আমি তখন চেল্লে উঠলাম, আরে তুই কি করছিস রে? এই তোমার খাচ্ছি, তোমার বাপের খাচ্ছি, তোমার পয়সায় খাচ্ছি, মানে এতগুলো কথা বলবি না। আমি হয়ে চুপ হয়ে দাঁড়িয়ে, কি বলবে সব, এর কিছু বলার আছে? কিছু করার নেই। যাই হোক দিদি, থ্যাংক ইউ। হ্যাঁ যাই হোক, দেখো তোমারও গল্পগুলো সব কটা আমি শুনি, প্রত্যেকটা ভালো লাগে। আর আমার এই যে বললাম আমার দাদুরা থাকতো বাংলাদেশে, দাদুর জীবন নিয়েও, বা আমার মা বাড়িতে না ব্রহ্মদৈত্যী থাকতো, এই নিয়েও অনেক বড় বড় ভালো ভালো গল্প আছে এরকম টাইপের। মানে সত্যি মানে ঘটনার মধ্যে কি কিছু কিছু সেগুলো বাস্তব, এগুলো তো আর কি ঘটনাগুলোকেই তো গল্পের আকারে বলা, এগুলো তো আর কেউ কেউ বিশ্বাস করে, কেউ কেউ হয়তো গল্পের আকারেই নেয়। এবার তাদেরকে তো আমরা বিশ্বাস করাবার জন্য এই গল্পগুলো বলছি না, যার যার ঘটেছে, যার যার নিজের মনের একটা ব্যাপার। যদি এগুলো ভালো লাগে বলো, তোমাকে আরো শোনাবো। একদম। তোমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করুক, অনেক অনেক লাইক, আরো লাইক করুক, খুব ভালো হোক, আর তুমি ভালো থেকো। মাঝে মাঝে SMS ও করো, আমার খুব ভালো লাগে তোমার সাথে কথা বলতে। আর কুনাল তো তোমার প্রায় ভক্ত আর কি। ঠিক আছে, ওকে, শেষ করছি। হ্যাঁ, তুমি একটু কুসুমিতার নাম ধরে একটু হ্যালো কুসুমিতা বলে দিও। আমার ছোট্ট মেয়ে, সে খুব ভালোবাসে তোমাকে। আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, সেদিন চালাবে একটু বলে দেবে। ওকে, হ্যাঁ, থেকেও ভালো থেকো। একদম। তো এই ছিল আজকের পডকাস্ট। আশা করছি তোমাদের ভালো লেগেছে। কেমন লেগেছে তোমরা অবশ্যই সেটা কমেন্ট করে জানিয়ে দাও। তোমাদের মধ্যে এখনও যারা এই পরিবারে যুক্ত হওনি তারা যুক্ত হয়ে যাও। যারা ভাবছো ঘটনা শেয়ার করব কিনা তারা তাড়াতাড়ি শেয়ার করে দাও। চলো আর কথা বাড়াবো না, তোমরা বেশি বেশি করে লাইক কমেন্ট করে দিও, এই পরিবারে যুক্ত হয়ে যেও। আজকের মতন এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ঘটনা নিয়ে।